বহু প্রতীক্ষিত বিপিএসসি টিআরই 4.0 নোটিফিকেশনের দেখা না মিললেও পরীক্ষা কবে হবে তার দেখা আমাদের মিলেছে এবং পাশাপাশি আজ সকালে একটি নিয়োগের বড় পরিবর্তন দেখা গেল। ঠিক কি সেই পরিবর্তন, এর ফলে তোমার কি সুবিধা হবে বা কি অসুবিধা হবে, সমস্ত বিষয়টাই আলোচনা করব। পাশাপাশি তোমার কি করা উচিত কি করা উচিত নয় এইটাও আলোচনা করব আজকের এই ভিডিওতে। হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বিএসএসসিআই ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ সকালে বিপিএসসি টিআরই 4.0 সংক্রান্ত একটি নতুন নিয়ম এসেছে। সেই নিয়মটা আমরা দেখলাম যে বিহারেরই একটি খবরের কাগজ, সেটা হচ্ছে দৈনিক ভাস্কর, সেখানে আজকের ডেটে এই বিষয়টা প্রকাশিত হয়েছে। কি এই বিষয় সেটাই একে একে আলোচনা করব। তবে তার আগে বলে রাখি, তোমরা জানো যে এই পরীক্ষায় এবারে মোট শূন্যপদ থাকছে 46,595। যদিও এই শূন্যপদ কিন্তু অনেকটা বাড়তে চলেছে, কারণ এটা সম্ভাব্য শূন্যপদ। পাশাপাশি পরীক্ষার তারিখ 22 থেকে 27 সেপ্টেম্বর। এবার আসি নতুন নিয়ম ঠিক কি হলো। নতুন নিয়ম হচ্ছে, আগে তোমরা 3টে জেলা সিলেক্ট করতে পারতে, এখন তোমরা 38টা জেলা সিলেক্ট করতে পারবে। এর ফলে কি হবে, এর ফলে কি সুবিধা হবে সেই বিষয়টাই তো বলবো। আর পাশাপাশি তোমার কি করা উচিত নয় সেটাও বলবো, তো পুরো ভিডিওটা অবশ্যই দেখো। আগে টিআরই 1.0, টিআরই 2.0 এবং টিআরই 3.0 এখানে কি করতে হতো, ফর্ম ফিল আপের সময় 3টে জেলা সিলেক্ট করতে হতো। তুমি যে জেলায় তোমার পোস্টিংটা চাইছো সেই রকম 3টে জেলা 1, 2, 3 মানে তোমার প্রেফারেন্স অনুযায়ী সিলেক্ট করতে হতো। এর ফলে কি হতো না, যারা পরীক্ষা দিত সেই র্যাঙ্ক অনুযায়ী তারা সবাই পেয়ে যেত, এবং 3টে জেলার পরে যদি তোমার 3টে জেলায় যদি নাম তোমার না আসতো, সেক্ষেত্রে র্যান্ডম তোমাকে পোস্টিং দিয়ে দেওয়া হতো। এর ফলে কি হবে, বাড়ি থেকে অনেকটা দূরে তোমার পোস্টিং পাবে। তার ফলে কি হতো না, সবাই জয়েনিং করার পরে ট্রান্সফারের জন্য আবেদন করত, এবং তার জন্য কি হলো না, বদলির একটা বিশৃঙ্খলা দেখা দিতে শুরু করলো। এখানে সেই সুযোগটা অনেকটা কমে যাবে। যেহেতু তুমি 38টা জেলা সিলেক্ট করতে পারবে, তাই এই বিষয়টা কমে যাবে। তবে এই 38টা জেলা যে তুমি সিলেক্ট করতে পারছো, এখন তুমি ভাবছো যে এটা বেশ সুবিধাজনক, এটা কিন্তু মোটেও সুবিধাজনক নয়। কি কি অসুবিধা হতে পারে সেটাও তোমার জানা প্রয়োজন, এবং ফর্ম ফিল আপের সময় তুমি কি করবে আর কি করবে না সেটাও জানা প্রয়োজন। তো সেটা জানতে অবশ্যই এই ভিডিওটা পুরোটা দেখো। তো কি হচ্ছে বিষয়টা বলি একটু আরেকটু বিশ্লেষণ করে। না, ভবিষ্যতে বদলির সমস্যা এড়াতে এই নতুন নিয়মটা আনা হলো। ঠিক কেন না, আমরা দেখলাম টিআরই 1.0, 2.0, 3.0 এ যে সমস্ত টিচারদের নিয়োগ হয়েছে, তারা এই যে বদলির জন্য আবেদন করতে শুরু করলো, তার ফলে বিশৃঙ্খলা সৃষ্টি হলো। তার ফলে টিআরই 4.0 তে নিয়োগেও কিন্তু দেরি হতে শুরু করলো। যাতে এই সমস্যায় আবারও শিক্ষা দপ্তরকে পড়তে না হয়, ঠিক এই কারণেই বিপিএসসি টিআরই 4.0 তে এলো নতুন নিয়ম। তাহলে বোঝা গেল নিশ্চয় যে কেন এই নিয়মটা এলো। এর ফলে কি হচ্ছে না, টপ র্যাঙ্কাররা যারা ভালো স্কোর করছে, তারা কিন্তু অবশ্যই নিজেদের পছন্দের প্রথম জেলাটাই পেয়ে যাবে। অর্থাৎ কারোর বাড়ি যদি ধরো বিহারের ক্ষেত্রে, কারোর বাড়ি যদি ধরো পাটনা হলো, সে যদি ভালো র্যাঙ্ক করে তাহলে সে তার পছন্দের জেলা পাটনাতে সে পোস্টিং পেয়ে যাবে, এবং নিজের বাড়ির কাছেও সে পোস্টিং পেতে পারে। তো এই সুবিধাটা তার হলো। এবং আমাদের বাংলা স্টুডেন্টদের ক্ষেত্রে কি হচ্ছে না, আমাদের বাংলার কাছাকাছি যে সমস্ত জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোতেও পোস্টিং পাওয়ার সুবিধা হচ্ছে। তো এটা একদিক থেকে দেখতে গেলে সবারই সুবিধা হচ্ছে। এরপর আমরা দেখি যে ওল্ড ভার্সেস নিউ। আগে কি ছিল, এখন কেন এটা করা হলো। আগে ছিল মাত্র 3টে জেলা তুমি সিলেক্ট করতে পারছো, এবং এখন কি হচ্ছে না, রাজ্যের সমস্ত 38টা জেলায় তুমি সিলেক্ট করতে পারবে। এরপর আমি আসি যে বরাদ্দের পদ্ধতি, অর্থাৎ অ্যালোকেশনটা কিভাবে হতো। অ্যালোকেশন প্রথমে তোমার র্যাঙ্ক অনুযায়ী 3টে জেলা, 3টে জেলার মধ্যে তুমি যদি না আসতে পারো, তারপরে যে জেলাটা পড়ে রইলো, ধরো 35টা জেলা, সেই 35টা জেলার মধ্যে র্যান্ডমলি তোমাকে দিয়ে দেওয়া হলো। তার ফলে কি হচ্ছে না, বাড়ি থেকে অনেকটা দূরে তোমার পোস্টিং হচ্ছে। কিংবা এটা র্যান্ডমলি দেওয়া হতো, কিংবা কি করা হতো না, তোমার নামের প্রথম অক্ষর অর্থাৎ অ্যালফাবেটিক্যালি তোমার পোস্টিং দিয়ে দিত। তার ফলেও তোমার বাড়ি থেকে
থেকে অনেকটা দূরে হওয়ার সম্ভাবনা ছিল। এক্ষেত্রে কি হবে না, এক্ষেত্রে তোমার স্কোর এবং তুমি কোন জেলাটা চুজ করছো সেই অনুযায়ী তোমার পোস্টিংটা হবে। এবং এক্ষেত্রে কি হচ্ছে না, সম্পূর্ণ জেলা স্তরে নিয়োগ হচ্ছে, যার ফলে ট্রান্সফারের বিষয়টাই আর থাকছে না, খুব কম থাকছে। তো চলো এরপর আমরা দেখে নেব যে এই নতুন যে পদ্ধতিটা এলো সেখানে ঠিক কিভাবে নিয়োগটা হবে। সেখানে প্রথমে তোমার স্কোর দেখা হচ্ছে, মেধা স্কোর দেখা হচ্ছে। তারপরে কি দেখা হবে না, তোমার যে তুমি যে জেলাগুলো সিলেক্ট করেছো সেগুলো একে একে দেখা হবে। ধরো তোমার প্রথমে 1 নম্বর যে জেলাটা সিলেক্ট করেছো সেখানে 300টা ভ্যাকেন্সি রয়েছে এবং সেই 300টা ভ্যাকেন্সির মধ্যে তোমার নাম এলো না, তাহলে কি হবে, তার পরেরটাতে যাওয়া হবে। সেই পরেরটাতে ধরো 250টা ভ্যাকেন্সি রয়েছে, সেই 250টা ভ্যাকেন্সিতেও তোমার নাম এলো না। এইভাবে তুমি যদি 5 নম্বর জেলাতে তোমার নামটা থাকে, সেখানে ধরো 100টা ভ্যাকেন্সি রয়েছে, তাহলে তুমি অবশ্যই 5 নম্বর জেলাটাতেই পাবে। এবং 5 নম্বর জেলাটা কি হবে না, আগে যেটা হতো যে 3 নম্বর জেলায় যখন পেলাম না তখন ওই র্যান্ডমলি দিয়ে দিত, তার ফলে অনেকটা দূরে হয়ে যেত। এক্ষেত্রে তুমি 5 নম্বর জেলাটা যখন চুজ করছো তখন তুমি তোমার পছন্দ অনুযায়ী দিচ্ছ এবং দেখে নিচ্ছ যে তোমার বাড়ি থেকে ডিস্টেন্স কতটা, তার ফলে কিন্তু কিছুটা হলেও কাছাকাছি পাওয়ার সুযোগটা বেড়ে যাচ্ছে। এই হচ্ছে মধ্যা বিষয়। আশা করছি এই বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হলো। যদি ক্লিয়ার না হয় কমেন্ট বক্সে কমেন্ট করে রাখো। চলো এরপর আমরা দেখব যে এই যে 38টা জেলা, সেই 38টা জেলা ঠিক কিভাবে সাজাতে হবে। তোমার বাড়ির কাছাকাছি ধরো আমাদের একদম বাড়ির পশ্চিমবঙ্গের কাছাকাছি রয়েছে কিষানগঞ্জ, তো কিষানগঞ্জ একে সিলেক্ট করলে, তারপর ধরো পূর্ণিয়া সিলেক্ট করলে, তারপর কাটিহার সিলেক্ট করলে, তারপর আড়াইয়া সিলেক্ট করলে, এইভাবে কিন্তু তোমাকে 38টা জেলায় সিলেক্ট করতে হবে। তাহলে কি করবে তুমি, অবশ্যই তোমার বাড়ির কাছাকাছি অর্থাৎ পশ্চিমবঙ্গের কাছাকাছি যেখানে ট্রেন চলাচল সুবিধা, যে তুমি একটা ট্রেনে উঠেই সেই জেলাতে মোটামুটি জেলার কাছাকাছি পৌঁছে যেতে পারবে, সেই রকম জায়গাগুলোকে তোমাকে বেছে রাখতে হবে এবং 1, 2 করে 38 পর্যন্ত অবশ্যই সাজিয়ে রাখতে হবে, যাতে তোমার পরবর্তীকালে নিয়োগের ক্ষেত্রে সুবিধা হয়। এই গেল সুবিধার বিষয়। এরপর আমরা বলবো যে কি ভুল করা যাবে না, যেটা বলছিলাম যে অসুবিধা। তুমি যখন ফর্ম ফিল আপ করবে তখন যদি তুমি ভাবো যে ওই 5-6টা সিলেক্ট করে দিয়েছি বা 10টা 12টা সিলেক্ট করেছি, আর করব না, ভালো লাগছে না, এটা কিন্তু করা যাবে না। তোমাকে 38টা জেলায় ঠিকঠাক ভাবে বেছে নিতে হবে। না হলে কি হবে, না হলে ধরো তোমার নামটা এলো, মানে তুমি যেভাবে র্যাঙ্ক করেছো সেই অনুযায়ী তোমার নামটা এলো 37তম জেলায়, ঠিক আছে, তুমি সিলেক্ট করে রেখেছো 35টা পর্যন্ত জেলা, আর তুমি সিলেক্ট করোনি, তোমার ভালো লাগেনি, তুমি আর সিলেক্ট করোনি, তুমি 35টা জেলা সিলেক্ট করেছো। তোমার নামটা যদি স্কোর অনুযায়ী দেখা যায় যে তুমি পাস করেছো, সবকিছু হয়েছে, কিন্তু তোমার নামটা এসেছে 37তম জেলাতে, মানে আসতে পারতো যদি তুমি সিলেক্ট করতে, কারণ তুমি মোট 3টে জেলা সিলেক্ট করোনি। এক্ষেত্রে কি হবে, তুমি যেহেতু 35টা জেলা পর্যন্ত সিলেক্ট করেছো, তাই তুমি চাকরিটা পাবে না। আরো একবার বলি, তুমি 35টা জেলা সিলেক্ট করেছো, সাপোজ তুমি ধরে নাও তোমার জেলাটাই তোমার নাম্বারটাই 35টা জেলা পর্যন্ত আসেনি, তোমার র্যাঙ্কটা তুমি এমনটাই স্কোর করেছো যে আসেনি, তুমি যদি 36টা জেলা সিলেক্ট করতে তাহলে তোমার চাকরিটা হয়ে যেত। যেহেতু তুমি 35টা পর্যন্ত সিলেক্ট করেছো তাই তুমি চাকরিটা পাচ্ছ না। তাহলে বুঝতে পেরেছো কি তোমাকে দেখে শুনে সিলেক্ট করতে হচ্ছে, তোমাকে 38টা জেলায় সিলেক্ট করতে হবে এবং এটা খুব মনোযোগ সহকারে সিলেক্ট করতে হবে যে আমার 38টা জেলায় আমি সিলেক্ট করলাম কিনা সেটা অবশ্যই করে দেখে নিতে হবে। আশা করছি ক্লিয়ার হলো এই বিষয়টা। এরপর আমরা একটু দেখে নেব যে ফর্ম পূরণের আগে তাহলে তোমাকে ঠিক কি কি করতে হচ্ছে। তাহলে অবশ্যই তুমি 1 থেকে 38টা পর্যন্ত যে জেলা তোমার বাড়ির কাছাকাছি সেটা অবশ্যই তুমি একটা চেকলিস্ট বানিয়ে রাখছো 1, 2, 3 করে একদম 38 পর্যন্ত। এবং তারপর যখন ভ্যাকেন্সি লিস্ট বেরোচ্ছে সেই ভ্যাকেন্সি লিস্টটাও দেখে নিচ্ছ কোন জেলায় কটা শূন্যপদ রয়েছে। থার্ডে কি হচ্ছে, ফর্ম পূরণের সময় অবশ্যই কোনো তাড়াহুড়ো করা যাবে না, ভালোভাবে দেখে
দেখে নিতে হবে যে 38টা আমি সিলেক্ট করলাম কিনা, একটাও যেন বাদ না যায়। তাহলে খুব মনোযোগ দিয়ে ফর্মটা ফিল আপ করতে হবে। আশা করছি ঠিক কি অসুবিধা হতে পারে এর ফলে সেটা তুমি বুঝতে পারলে। এরপর আমরা আসবো যে তুমি কি করবে। এরপর তো অবশ্যই করে তুমি যাতে তোমার ভালো জায়গায় তোমার পোস্টিং হয় তার জন্য ভালো করে পড়াশোনা করতে হবে, যাতে তোমার স্কোরটা ঠিকঠাক থাকে, তুমি পছন্দের তোমার জেলাটা চুজ করতে পারো। তো ভালোভাবে প্রিপারেশন নিতে হবে, না হলে উপায় নেই। কারণ হিসাবে তোমরা বলতে পারো এবারে এই যে টিআরই 4.0 হচ্ছে, টিআরই 4.0 হচ্ছে, সেখানে কিন্তু স্টেট 2024 স্টুডেন্টরা যেমন বসছে, পাশাপাশি স্টেট 2025 স্টুডেন্টরাও বসছে। তাহলে বুঝতে পারছো দুটো স্টেট পরীক্ষার স্টুডেন্টরাও বসছে। এছাড়া তো আগের পরীক্ষায় যারা পায়নি তারাও বসছে, মানে টিআরই 3.0 2.0 যারা দিয়েছিল তারাও কিন্তু পরীক্ষায় বসবে। তাহলে বুঝতে পারছো তো এই টিআরই 4.0 তে কিন্তু প্রিপারেশন ভালোভাবে নিতে হবে, না হলে কম্পিটিশনের মধ্যে আসতে পারবে না। পাশাপাশি তো রইলো এই নতুন নিয়ম, তো খুব ভালোভাবে প্রিপারেশন শুরু করো। এই হিসাবে বলে রাখতে পারি আমাদের কিন্তু নতুন ব্যাচ চলছে। গতকাল সুস্মিতা ম্যাডামের ক্লাস ছিল হিস্ট্রিতে ঠিক জেনারেল পেপারে কি কি পড়তে হবে তাই নিয়ে। তো একটি মাত্র ক্লাস হয়েছে, তোমরা চাইলে এনরোল করে নিতে পারো। তার এখানে আমাদের কি কি পড়ানো হচ্ছে না, সংস্কৃত সাবজেক্টটা পড়ানো হচ্ছে, পাশাপাশি তোমাদের কিন্তু জেনারেল পেপার 1 এবং ল্যাঙ্গুয়েজ, মানে ল্যাঙ্গুয়েজ পেপার 1 এবং জেনারেল পেপার এই দুটো কিন্তু পড়ানো হচ্ছে। ল্যাঙ্গুয়েজের মধ্যে ইংলিশ তো থাকছে, পাশাপাশি বাংলা এবং তোমার জেনারেল পেপারে যে মোট 8টা সাবজেক্ট রয়েছে সেই সমস্ত বিষয়টাই খুঁটিয়ে ধরে ধরে পড়ানো হচ্ছে। পাশাপাশি বলে রাখি প্র্যাকটিস, এই ব্যাচে যদি তুমি ভর্তি হও প্রায় 3.5 লাখ প্রশ্ন রয়েছে, সেই রকম কোয়েশ্চেন ব্যাংক তুমি প্র্যাকটিস করতে পারবে, নিজেকে বারবার যাচাই করার সুযোগ পাবে। তো তোমরা যারা চাইছো অবশ্যই করে আজই ঝটপট বিপিএসসি টিআরই 4.0 এর যে ব্যাচ রয়েছে সেই ব্যাচে এনরোল করো। তো কিভাবে করবে, অবশ্যই করে আমাদের যে অ্যাপ রয়েছে বিএসএসসিআই ডিজিটাল লার্নিং অ্যাপ, সেই অ্যাপটা ডাউনলোড করে নাও এবং সেখানে তুমি যদি টিচিং সিলেক্ট করো তারপরে একটু স্ক্রল ডাউন করলে এই বিপিএসসি টিআরই 4.0 এর ব্যাচ পেয়ে যাবে। সেখানে জেনারেল পেপার যেটা রয়েছে সেটাতে এনরোল করে নাও। আর তোমার যদি সংস্কৃত হয় তাহলে যদি তুমি সংস্কৃত পেপারটাও পড়তে চাও তাহলে জেনারেল আর সংস্কৃত প্লাস দিয়ে যেটা রয়েছে সেই ব্যাচটা সিলেক্ট করতে পারো। আর আমার কুপন কোড YT106 এই কুপন কোডটা যদি তুমি অ্যাপ্লাই করো তাহলে পাবে স্পেশাল ডিসকাউন্ট। আর এছাড়া এই সংক্রান্ত যদি কোনো বিষয় তোমার জানতে হয় তাহলে আমি 8772795548 এই নাম্বারে কল করে নাও, ম্যাডামরা পুরোটা গাইড করে দেবে তোমায়। আশা করছি বুঝতে পারলে যে বিপিএসসি টিআরই 4.0 ঠিক কতটা কঠিন হতে চলেছে লড়াই। তো ভালোভাবে প্রিপারেশন নাও, সবাইকে বলবো অল দ্য বেস্ট, খুব ভালো থেকো, থ্যাংক ইউ।